নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো গত কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না, আর আমার ব্যাক টু ব্যাক পরীক্ষাও চলছিল। তো সেক্ষেত্রে গত দুটো রবিবার তোমরা আমার এক বন্ধু এবং আমার এক জুনিয়রের পাঠ করা গল্প শুনেছো। আর মানে দুটো গল্পই আমারই লেখা ছিল, আর পাঠ করেছে অরিন্দম মান্না এবং রুদ্রনীল অধিকারী। তো আমার লেখা গল্প যে তোমাদের এতটা ভালো লেগেছে আর তোমরা এতটা অ্যাপ্রিসিয়েট করেছো, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। কারণ এতদিন যে লাস্ট কিছুদিন ধরে আমার ভিডিওতে যে ঠিকঠাক মতো ভিউ আসছিল না, কিন্তু এই দুটো গল্পে যে তোমরা নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছো, সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর সেটার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আর আজকে তোমরা যে গল্পটা শুনবে তার টপিকটা একটু অন্যরকম, কারণ এই গল্পটার মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে আমি বর্তমান সমাজের যে রিয়ালিটি আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই গল্পটা খুব ভালো লাগবে বা এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি 1%ও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক করবে, নিজের বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করবে। আর কমেন্ট কিন্তু মাস্ট। আমি কিন্তু লক্ষ্য করছি যে অনেকেই কিন্তু লাইক করে বেরিয়ে যাচ্ছ, কমেন্ট করছো না। তাই আমি বলবো কমেন্ট কিন্তু মাস্ট। আবার অনেকেই আছে তারা লাইক কমেন্ট কিছুই করে না, জাস্ট ভিডিওটা দেখে বেরিয়ে যায়। তো আমি তাদেরকে বলবো এমনটা করো না, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করো। আর আমার গল্পগুলো শুনে তোমাদের যদি মনে হয় যে না, এই চ্যানেলের গল্পগুলো ভালো, তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে সেটাকে অলে সিলেক্ট করে রাখবে। তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। আর নোটিফিকেশান পেয়ে গেলে তো তোমরা সবার আগে গল্পটা শুনেই নেবে। তো আর একটা অতিরিক্ত কথা না বলে শুরু হচ্ছে আমার চ্যানেলের আজকের বিশেষ গল্প, সরকারি চাকরি ও আমি। গল্প পাঠে প্রিয়ব্রত মুখার্জি। ওরা বড় হয়ে চলবে গাড়ি আর আমি কাটবো ঘাস। গানটা হয়তো আপনাদের সবাইকারই খুব চেনা একটা গান। 2011 সালে একটা সিনেমা বেরিয়েছিল, চলো পাল্টাই। ওই চলো পাল্টাই সিনেমাটা কিন্তু সবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে প্যাশনকেও কিন্তু অ্যাজ এ প্রফেশন নেওয়া যায়। কিন্তু এখনও কি সবটা এতটাই সহজ? আমার তো মনে হয় না সব কিছুটা এতটা সহজ হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো যেমনটা আমি আগের সপ্তাহে তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট উইক মানে আজকে অর্থাৎ 24শে নভেম্বর 2024 এই দিন একটা ভিডিও নিয়ে আসবো, যার নাম হবে সরকারি চাকরি ও আমি। মানে আমার পার্সপেক্টিভেই এই গল্পটা ঘুরবে পুরোটা। কারণ বর্তমানে সরকারি চাকরি হচ্ছে এমন একটা বস্তু যেটার ডিমান্ড সবাইকার, কিন্তু তার যে তৈরিটা মানে বিভিন্ন পোস্ট যে তৈরি হয়, মানে চাহিদা প্রচুর কিন্তু প্রোডাকশন খুব কম। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর বর্তমানে। কারণ প্রত্যেকেরই একটা শখ থাকে যে আমি যে চাকরিটা করব সেটা যেন সিকিওর হয়। কিন্তু এমন অনেক ছাত্রছাত্রীরাই আছে যারা চায় নিজের প্যাশনটাকে প্রফেশন বানাতে।
এক্ষেত্রে আমি একজনকার এক্সাম্পল আমি দেবো, আমার দাদা রিক। সে বর্তমানে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে, মানে আগের বছরই পেয়েছে। এখন সে সেখানে কর্মরত। এবার তার সাথে এই নিয়ে আমার বিভিন্ন রকম আলোচনা হয়। মানে আমাকে সরকারি চাকরির অ্যাসপিরেন্ট কিন্তু ওই বানিয়েছে আমার, কারণ আমি একটু আত্মখোলা টাইপের। মানে তোমরা যারা আমার ভিডিও একদম শুরু থেকে দেখছো তারা জানো যে আমি একটু আত্মখোলা টাইপের, একটু কল্পনার জগতে থাকতেই বেশি পছন্দ করি। কিন্তু বর্তমানের যে রিয়ালিটিটা, মানে বাস্তবের সাথে ওই কিন্তু আমাকে মানে প্রথম মানে চিনিয়েছে বাস্তবটা, যে বর্তমানের সিচুয়েশানটা কেমন। আর আমিও দেখলাম, মানে এই বছর আমি টোটাল 5টা সরকারি চাকরির পরীক্ষা দিই, আর সেখানে আমি দেখতে পেলাম যে মানে বর্তমানে আমাদের সমাজে মানে বেকারত্বটা কি পরিমাণে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। মানে বেকারত্ব, মানে কি বলবো, বেকারত্ব এই সাবজেক্টটার ওপরই একটা সম্পূর্ণ গল্প বানিয়ে, মানে গল্প লিখে সিনেমা বানিয়ে নেওয়া যায়। আর বর্তমানে তোমরাও বলতে পারো যে আমিও একজন বেকার। আর যাই হোক, ইউটিউব যতই করি কিন্তু ইউটিউবটাকে অ্যাজ এ প্রফেশন নেওয়ার সাহস আমার এখনও হয়ে ওঠেনি। কারণ তোমরা জানো যে ইউটিউবে গ্রো করতে অনেকটা টাইম লাগে, আর সেই টাইমটা আমি যদি ইউটিউবের পেছনে দিই, হয়তো আমার মা বাবা আমাকে সাপোর্ট করবে। কারণ আমার মা বাবা আমাকে ছোটোবেলা থেকে খুব সাপোর্ট করেছে। আর আমি যে এই ইউটিউবটা করছি এটার পেছনেও কিন্তু আমার কী বলবো, আমার মা বাবার সাপোর্ট অনেকখানি। কারণ আমি এরকম গল্প শুনতাম, নিজে গল্প লিখতাম, কিন্তু এরমভাবে সবাইকার সামনে কিন্তু পাঠ করার সাহস কিন্তু আমার কোনো দিন হয়নি। আমার চ্যানেলটা চলছে 2022 সাল থেকে, 22-এর 15ই নভেম্বর থেকে। এই কিছুদিন আগেই আমার চ্যানেলের জন্মদিন গেছে। তো আমি কিন্তু মানে ফার্স্টে ঠিক গল্প পাঠ করতে চাইতাম না, কারণ আমাকে তোমরা যারা খুব ভালোভাবে ক্লোজ চেনো তারা জানো যে আমার একটা স্ট্যামারিংয়ের প্রবলেম আছে। যদি একদম পুরোপুরি বাংলা ভাষায় বলি তাহলে যেটাকে বলা হয় তোতলামি, এই প্রবলেমটা আমার আছে। এই যে আমি যে রেকর্ডিং করি, তোমরা হয়তো বুঝতে পারো না যে আমি কিন্তু মাঝে মধ্যে একটু স্ট্যামার করে যাই। সেটা আমি অনেক কষ্ট করে এডিট করে বাদও দিয়ে দিই। আমি চেষ্টা করি যে যখন আমি রেকর্ডিং করব যাতে আমার স্ট্যামার না হয়, কিন্তু স্ট্যামার হয়ে যায়। মানে এটা তো কারোর হাতে নেই। তো এবার আসা যাক মূল টপিকে। তো গল্পটা হচ্ছে সরকারি চাকরি এবং আমি। গল্পের শুরুটা হচ্ছে 2023 সালের 20শে সেপ্টেম্বর। এখান থেকেই গল্পের স্টার্টিংটা হচ্ছে, কারণ এই দিনই আমি আমার ফার্স্ট কম্পারেটিভ এক্সামের ফর্ম ফিল আপ করি। দেন 2023 সাল থেকে আমি অনেকগুলোই ফর্ম ফিল আপ করতে থাকি, যার এক্সামগুলো আমি 2024-এ দিই। এক্সাম দিয়ে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি নেট ফলটা যেমনটা আমি চাইছি ততটা হবে না। মানে হচ্ছে না আর কি। আমি যতটাই পরিশ্রম করি না কেন সেই রকম ফল আমি বর্তমানে পাচ্ছি না। এটার একটা মূল কারণ কিন্তু আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে কম্পিটিশন। বর্তমানে কম্পিটিশানটা কিন্তু খুবই হাই। আর আমি যেটা ভিডিওর শুরুতেই বললাম যে সরকারি চাকরির চাহিদা প্রচুর থাকলেও প্রোডাকশানটা কিন্তু সেই পরিমাণে হচ্ছে না। সে আমাদের রাজ্যেই বলুন আর
কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেই বলুন, কেন্দ্রীয় সরকারে তবুও নিয়োগটা হচ্ছে, আমাদের রাজ্যের কথা আর নাই বা বললাম। তো দেখলাম যে কুকুর বেড়ালের মতো সব অ্যাসপারেন্টসরা একটা চাকরির জন্য দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসছে। কারোর স্বপ্ন হয়তো পূরণ হচ্ছে, আবার কারোর স্বপ্ন হয়তো আমাদের মতো পূরণ হচ্ছে না। কিন্তু এটার ক্ষেত্রে আলটিমেটলি কী বা করা যেতে পারে? কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারের মেন্টালিটি হচ্ছে এটা যে আমার সন্তান যাতেই ভালো হোক না কেন, সে যদি ভালো গান গায়, সে যদি ভালো নাচে, সে যদি ভালো ছবি আঁকে, সে যদি ভালো দাবা খেলে, সে যদি ভালো গল্প লেখে, সে যদি ভালো ইউটিউবারও হোক না কেন, তাকে কিন্তু সরকারি চাকরি করতেই হবে। কারণ বর্তমানে সরকারি চাকরি ব্যতীত আর কোনো সিকিউর সেক্টর নেই। হয়তো আমার এই মতামতের সাথে তোমরা অনেকেই একমত হবে না, কারণ তোমাদের মধ্যে এমন অনেক জনই হয়তো আছো যারা এই সরকারি চাকরিটাকে খুব সিরিয়াসলি নাও। আমিও সিরিয়াসলি নিই, কিন্তু মাঝে মাঝে আমি এটাও চিন্তা করি যে যদি আমি এই সরকারি চাকরিটাকে সিরিয়াসলি না নিতাম, যদি একটা সাধারণ একটা কোনো প্রাইভেট সেক্টরে আমি চাকরি করতাম, মাইনে খুব বেশি হলে 10-12 হাজার, ম্যাক্স টু ম্যাক্স 15 হাজার হতো, তাহলে আমার জীবনটা কেমন হতো? বা আমি যদি কোনো চাকরি নাই করতাম, আমি সম্পূর্ণরূপে আমার ইউটিউবটাকেই ধ্যান জ্ঞান চিন্তা আনিয়ে নিতাম, তাহলে কেমন হতো? মাঝে মাঝে এইসব চিন্তাগুলো আসে, কিন্তু কি আর করা যায়? এখানে কিন্তু একটা অনেক বড় রোল প্লে করে আমাদের ভাগ্য। আমাদের ভাগ্য যখন আমাদের সহায় হবে, তখন কিন্তু সব ফলই তোমার পক্ষেই যাবে। কিন্তু যখন ভাগ্য বিরূপ হয়, তখন সব জিনিসই তোমার বিপক্ষে যেতে থাকে। যার একটা এক্সাম্পল আমি কিছুদিন আগেই পেয়েছি। আমার 2024 সেপ্টেম্বর মাসে একটা কম্পিটিটিভ এক্সাম ছিল, আর সেদিন খুব বৃষ্টি পড়ছিল। কিন্তু আমি অনেক কষ্ট করেই সেই জায়গাটায় যাই, আর মোটামুটি আমার এক্সাম কিন্তু মোটার উপর সন্তোষজনক হয়। কিন্তু এই লাস্ট 17 তারিখ আমি ক্লার্কশিপ দিতে গেছিলাম, আর সেখানে আমার এক্সামটা খুব একটা ভালো হয়নি। আমি এটা স্বীকারই করছি, আমার খুব একটা ভালো হয়নি এক্সামটা। আর এটার ক্ষেত্রে আমি বলবো যে ভাগ্য যেদিন তোমার সহায় হবে, সব তোমার পক্ষে যাবে। আর ভাগ্য যেদিন তোমার সহায় হবে না, সেদিন কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, সব কিন্তু তোমার বিপক্ষেই যাবে। তো আমি ফার্স্ট যার এক্সাম্পলটা নিলাম, আমার দাদা রিক। ও কিন্তু ছোটোবেলা থেকে খুবই একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল। ছোটোবেলা থেকেই ও পড়াশোনায় খুবই ভালো, আর ও ম্যাথে খুব স্ট্রং। আমি ম্যাথে অতটা স্ট্রং নই, আবার আমি হিস্ট্রিতে স্ট্রং। আমার যাবতীয় পড়াশোনা হিস্ট্রি নিয়েই। তো এবার যেটা বলছিলাম আর কি, তো এবার ও ম্যাথে খুব স্ট্রং, ছোটোবেলা থেকেই পড়াশোনাতেও খুব ভালো, আর নিজেকে ও কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ করেছে ও। কিন্তু ওর মনে এখনও কোথাও একটা ক্ষোভ থেকে গেছে যে ও কিন্তু খুব ভালো ফুটবল খেলতো। ও জুনিয়র মোহনবাগান আন্ডার 16 ওকে 2 চান্সও পেয়েছিল, কিন্তু পড়াশোনার চাপেতে ওকে সেই স্বপ্নটাকে বিসর্জন দিতে হয়, আর বিসর্জন দিয়ে ওকে পড়াশোনার ফিল্ডেই নিজেকে গ্রো আপ করতে হয়। আজকে ও যে চাকরিটা পেয়েছে, সেটাও অনেক কষ্ট করেই পেয়েছে।
তো এক প্রকার বলতে পারো ও আমার ইন্সপিরেশন। তো সেক্ষেত্রে ওর সাথে আমার মাঝে মধ্যেই এইসব বিষয় নিয়ে কথা হয়। আর ও আমাকে একটা জিনিস বলেছে যে সরকারি চাকরির ক্ষেত্রে তুই নিজের যতটা লেবার দিবি তুই রেজাল্টও কিন্তু ততটাই পাবি। তো যারা তোমরা সিরিয়াসলি সরকারি চাকরি করছো, তাদেরকে মানে করছো অথবা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে আমি বলবো যে নিজের বেস্টটা সবসময় দেওয়ার ট্রাই করো। আমি জানি না আদৌ আমি সরকারি চাকরি পাবো কিনা, কিন্তু যারা এটাকে সিরিয়াসলি নিচ্ছ আমি তাদের বলবো যে তোমরা নিজের বেস্টটা দাও আর এটা নিয়েই লেগে পড়ে থাকো। ম্যাজিক এক না একদিন নিশ্চয়ই হবে। আমিও ট্রাই করছি, কিন্তু আমার চিন্তাভাবনাগুলো একটু অন্য প্রকৃতির। মাঝে মধ্যে এই নিয়ে আমার দাদার সাথে আমার মানে মাঝে মধ্যে একটু এও হয়, একটু তর্ক বিতর্কও হয়, কিন্তু কি আর বলবো, কিছু তো বলার নেই। বর্তমানে আমাদের সমাজের এই যে দৃষ্টিভঙ্গি যে তোমাকে সেটেল হতে গেলে তোমাকে সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি ব্যতীত আর কোনো সেক্টর নেই, আমি কিন্তু মনে করি এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং ভুল ধারণা। কারণ যে এমন অনেকজনকেই আমি চিনি যে যারা বর্তমানে সরকারি চাকরি করছে কিন্তু তারা কিন্তু হ্যাপি নয়। তাদের বিভিন্ন রকম কি বলবো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা নিজের প্যাশনটাকে ফলো করে এগিয়ে গেছে আর তারা কিন্তু আজকে সাকসেসফুল। যেমন জলজান্ত উদাহরণ কিন্তু আমাদের বাংলাতেই আছে, বঙ্গাই কিরণ দত্ত। ও কিন্তু নিজের প্যাশনটাকেই ফলো করেছে আর বর্তমানে তোমরা দেখতে পারো যে ও কিন্তু বাংলার 1 নম্বর ইউটিউবার। আর এছাড়াও আর একজন মানুষ আছে, তিনি হচ্ছেন ঋত্বিক অধিকারী, হালকা টেকের। উনিও কিন্তু নিজের প্যাশনটাকেই ফলো করে বর্তমানে এত দূর পর্যন্ত এসেছেন। আর এখানে একটা বেসিক কম্প্যারিজন মানে কী বলতো, আমাদের টিপিক্যাল মধ্যবিত্ত মেন্টালিটি বলে যে না আমি গতানুগতিক স্রোতের ধারাতেই চলবো, মানুষ যেটা আদি অনন্তকাল ধরে করে এসেছে আমিও ঠিক সেটাই করব, আমি ছক ভেঙে কিছু করার আমার ইচ্ছে নেই। কিন্তু আমি মনে করি যে আমরা যদি ছকটা না ভাঙি তাহলে কিন্তু এই ছকের গতিতে মানে এই গতানুগতিক ধারাতেই যদি আমরা সবাই চলতে থাকি তাহলে আমাদের কাছে কিন্তু ডিপ্রেশন ব্যতীত আর কিছুই থাকবে না। তো আমি তোমাদেরকেও বলবো যে যারা শুনছো আমার এই আজকের স্টোরিটা, মানে যারা নিজের প্যাশন নিয়ে কিছু করার চিন্তাভাবনা করছো, তাদেরকে আমি বলবো যে প্লিজ নিজের প্যাশনটাকে ফলো করো। যে যাই বলুক না কেন তোমরা নিজের প্যাশনটা নিয়েই এগিয়ে যাও। হয়তো বাড়িতে এই নিয়ে হয়তো ঝামেলা হতে পারে, কিন্তু দেখো তোমার লাইফ, আমি জানি মা বাবারা সব সময় আমাদের ভালোই চায়, আমাদের সব সময় ভালো ওনারা চান যাতে তাদের সন্তানরা একটা সিকিওর লাইফ লিড করে। কিন্তু সেই সিকিওর লাইফে হয়তো মানি থাকবে কিন্তু হ্যাপিনেসটা কোথাও হয়তো হারিয়ে যাবে। তো আমি বলবো যে যারা নিজের প্যাশন ফলো করতে চাও, প্যাশনটাকে প্লিজ এই সরকারি চাকরির জন্য নিজের প্যাশনটাকে কখনো অবহেলা করো না, প্যাশনটা নিয়ে এগিয়ে যাও। আর
সরকারি চাকরিতেও যেমন ভাগ্যের খেলা আছে, প্যাশনের ক্ষেত্রেও কিন্তু তেমনই ভাগ্যের খেলা আছে। দেখো, তুমি সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, কিন্তু তুমি দেখছো যে তোমার দ্বারা কোনো রকমই কিছু হচ্ছে না। তো আমি বলবো যে তুমি যে জিনিসটায় ভালো, তোমার প্যাশন, সেটা নিয়ে তুমি এগোও। কারণ তোমাদের কিন্তু মানে প্যাশনে তোমরা যে লেবারটা দেবে, তোমরা যে জিনিসটাকে ভালোবাসো না, সেই জিনিসটা কিন্তু তোমরা তেমন লেবার দিতে পারবে না। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে যাদের সরকারি চাকরি করার খুব ইচ্ছা, তোমরা ওটাকেই নিজেদের প্যাশন বানাও, নিয়ে ওটার প্রতি লেবার দাও। আর যাদের সরকারি চাকরি ছাড়াও অন্য কিছু করার ইচ্ছা, তারা প্লিজ আমি বলবো যে জিনিসটা তোমার করার ইচ্ছা সেটার ওপরেই তোমরা লেবার দাও। কারণ আমি চাই যে ডিপ্রেশনের থেকে সবাইকার কাছেই হ্যাপিনেসটা থাকুক। কারণ একবার যদি তোমরা ডিপ্রেশনে চলে যাও, সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু মানে নট এ ম্যাটার অফ জোক। অনেক 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 পরিশ্রম করে তবে ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসাটা সম্ভব। আমি তাই বলবো যে প্যাশনকে ছেড়ে দিও না। হয়তো প্যাশনকে ফলো করলে তোমার আর্নিং কম হবে, কিন্তু তুমি হ্যাপি থাকবে, এটাই কিন্তু অনেক বড় কথা। এটা নিয়ে আমাদের বলিউডেও একটা সিনেমা হয়েছে, 3 ইডিয়টস। তোমরা অনেকেই হয়তো সিনেমাটা দেখেছো। ওই সিনেমায় আমির খানের একটা ডায়লগ ছিল, যেটাও এতে বলতো, মানে যখন ক্লাসরুম সিনটা চলছিল তখন ওখানে বলেছিল যে বর্তমানে আমরা সবাই কিন্তু একটা ইঁদুর দৌড় দৌড়চ্ছি। এই রেসের ফিনিশ লাইন যে কোথায় সেটা কিন্তু কেউ জানে না। আর আমরা কিন্তু বর্তমানে শেখার চেষ্টা কিন্তু কেউ করছি না, আমরা শুধু সাকসেসের পেছনে দৌড়চ্ছি। তাই আমি সবাইকে এটা বলবো, সাকসেসের পিছনে দৌড়িও না, আগে এক্সিলেন্সকে ক্যাপচার করো, এক্সিলেন্সের পিছনে দৌড়ো, তবে গিয়ে এখন একদিন তুমি সাকসেস পাবে। কিন্তু তুমি যদি একদম বলো যে না আমার এক্সিলেন্স দরকার নেই, আমার সাকসেসই চাই, তাহলে কিন্তু তোমরা একটা ভ্রান্ত চিন্তাভাবনা নিয়ে ঘুরছো। কারণ এক্সিলেন্স আর সাকসেস এই দুটো কিন্তু একে অপরের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। হয়তো আজকের এই ভিডিওটায় তোমাদের মনে হবে যে আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না। আমি চাইছি যে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে, আর তোমাদেরকে বাস্তবতার সাথে পরিচয় ঘটাতে। কারণ বাস্তবে আমি বলবো যে সরকারি চাকরির জন্য যারা খাটছো তারা বাস্তবটাকে বোঝো। কারণ এই সরকারি চাকরি কিন্তু এখন লটারি পাওয়ার মতোই হয়ে গেছে। তোমার ভাগ্য তোমার সহায় হলে তুমি সরকারি চাকরি পাবে, আর যদি তোমার ভাগ্য সহায় না থাকে তাহলে কিন্তু তুমি যতই চেষ্টা করো তুমি কিন্তু সরকারি চাকরি পাবে না। হয়তো তোমরা আমাকে কমেন্টে বলতেও পারো যে আপনি তো আমাদের ডিমোটিভেট করছেন। আমি ডিমোটিভেট করছি না ভাই, আমি তোমাদের জাস্ট বাস্তবতাটা বলছি। আর এইটুকুই বলবো যে এই সিকিউরিটির জন্য কিন্তু নিজের প্যাশনটাকে কখনো মানে জলাঞ্জলি দিও না। কারণ হতেই পারে যে তুমি সিকিউরিটির পেছনে দৌড়ে প্যাশনটাকে অবহেলা করছো, কিন্তু এই প্যাশনই তোমাকে সাকসেস এনে দিল। এমনটা কিন্তু অনেকজনের সাথেই হয়েছে। আজকে তুমি চিন্তা করো তো, যদি সচিন টেন্ডুলকারের বাবা ওকে বলতো যে তুমি ক্লাসিক্যাল সিঙ্গার হয়ে যাও, আর লতা মঙ্গেশকরের বাবা যদি বলতো যে তুমি ফাস্ট বোলার হয়ে যাও, তাহলে যে চিন্তা করো মানে ওরা দুজন কোন জায়গায় থাকতো। এমন অনেক মানুষ আছে কিন্তু যাদের
এডুকেশন কোয়ালিফিকেশান অনেক বিলো, কিন্তু তারা বর্তমানে কিন্তু সাকসেসফুল। তারা মানে এক্ষেত্রে কিন্তু তারা নিজের প্যাশনটাকে ফলো করেছে, দেন কিন্তু তারা সাকসেসে পৌঁছেছে। তাই আমি বলবো যে বাস্তবতাকে চেনো, আর প্লিজ আমার মতো কল্পনার জগতে থেকো না। কারণ এই 5টা পরীক্ষা দিয়ে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, হয়তো আরও বেশি পরীক্ষা দিলে এর থেকে আরও উচ্চমানের এক্সপিরিয়েন্স আমার হবে, কিন্তু এই 5টা পরীক্ষার এক্সপিরিয়েন্স কিন্তু যতই বলবো মানে ভালো, আমি কিন্তু খারাপ বলবো না, ভালো। কিন্তু এই যে রিয়ালিটির সাথে আমার যে মানে পরিচয়টা ঘটেছে, আমি এটাই জাস্ট তোমাদের জানানোর জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম। তো আর কি বলবো, তোমরা সবাই নিজেদের ভালোটা নিজেরাই জানো যে তোমাদের কোনটা করলে ভালো হবে। বেসিক্যালি এখানে কিন্তু আমাদের সমাজের যে স্ট্রাকচারটা, সেটারই কিন্তু মেন দোষ। এখানে যদি দোষ কারো ধরতে, আমি বলবো আমাদের সামাজিক স্ট্রাকচারেরই এটা দোষ। কারণ বর্তমানে তুমি যেই গ্র্যাজুয়েট হয়ে যাবে বা মাস্টার্স তোমার যেই কমপ্লিট হয়ে যাবে, কেউ কিন্তু তোমায় জিজ্ঞেস করবে না যে তুমি গ্র্যাজুয়েশনে কত নম্বর পেয়েছো বা মাস্টার্সে তুমি কত নম্বর পেয়েছো। সবার আগে তোমাকে এসে জিজ্ঞেস করবে এবার নেক্সট প্ল্যানিং কী। এবার তুমি যেই বলবে যে আমি কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছি, নিয়ে যেই তুমি একটা দুটো পরীক্ষা দেবে, তারাই কিন্তু সবার আগে তোমাকে এসে জিজ্ঞেস করবে কিরে চাকরি পেলি। ইনফ্যাক্ট এটা কিন্তু ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু এই সেম মানে চিন্তাধারাটাই চলে আসছে। সবাই কিন্তু তোমার আর্নিংটা দেখবে, তোমার কোয়ালিফিকেশান কিন্তু কেউ দেখবে না। আমাদের সমাজও এটা, সবাই তোমার আর্নিংটাই দেখে, তোমার কোয়ালিফিকেশান কেউ দেখে না। আজকে তুমি যদি একজন স্কলার হয়ে মাসে 5,000, 8,000, 10,000 টাকা ইনকাম করো, জাস্ট তোমাকে কেউ পাত্তা দেবে না, কেউ পাত্তা দেবে না। আর আজ যদি একজন 10 ফেল বা 12 ফেল বা যদি সেমিস্টার ফেল কেউ যদি একটা 50-60,000 টাকা মাইনের চাকরি করে, তখন কিন্তু সবাই তাকে মাথায় নিয়ে নাচে। আর এটাই আমাদের সমাজের কিন্তু চিন্তাধারা। তোমার আর্নিং ভালো হলে তুমি ভালো মানুষ, আর যদি তোমার আর্নিং কম হয় তুমি কারোরই কোনো পাত্তা পাবে না। আজকে এই যে দেখো না, আজকে সবাই শাহরুখ খান, সলমান খান, তারপর আরও অনেকে আছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি, বিরাট কোহলি, MS ধোনি, এদের সবাইকে নিয়ে এত কেন মাতামাতি করে? বিকজ এরা সেলিব্রিটি, এদের আর্নিং প্রচুর, আর এরা কিন্তু সবসময় প্রচারে থাকে। ওই জন্যই সবাই কিন্তু এদেরকে নিয়ে মাতামাতি করে। ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম। তুমি দেখো আজকে ক্যারি মিনাটি, বিবিকি ভাইন্স, আমাদের বঙ্গাই, তারপর আসিফ চঞ্চলানি, এদেরকে নিয়ে সবাই এত কেন মাতামাতি করে? বা আমাদের অডিও স্টোরির ক্ষেত্রেই বলো, সানডে সাসপেন্স, গপ্পমিটার ঠিক, থ্রিলার ল্যান্ড, তারপর মিডনাইট হরর স্টেশন, এদেরকে নিয়ে মানুষ এত কেন মানে হাইপে রয়েছে? কারণ এরা সাকসেসফুল, এদের আর্নিং প্রচুর, এরা তোমাকে কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে, তাই তোমরা এদেরকে নিয়ে মাতামাতি করছো। এরা কারণ বর্তমান সমাজে যা কিছু হয় কন্টেন্টের জন্যই কিন্তু হয়। তো তুমি যতদিন একটা মানুষকে কন্টেন্ট দিতে পারবে, ততদিনই কিন্তু তার লাইফে তোমার গুরুত্ব রয়েছে। যেই
তোমার কন্টেন্ট শেষ হয়ে যাবে, সেই মানুষটার লাইফে কিন্তু তোমার আর কোনো গুরুত্ব নেই। ওকে, তো এটা কিন্তু রিয়ালিটি, এটা কিন্তু আমি কোনো মানিয়ে বলছি না। তাই আমার আজ অবধি যেটুকু এক্সপিরিয়েন্স আমি সেটুকুই বলছি। আর এইটা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রেও। দেখো, তুমি যদি আজকে একটা সরকারি চাকরি পেয়ে তোমার আর্নিং খুব ভালো হলো, তোমাকে কিন্তু সবাই মাথায় নিয়ে নাচবে। কিন্তু তুমি যদি একজন প্রাইভেট একটা খুব আহামরি কিছু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো, তোমার মাইনে 5, 8, 10 হাজার টাকা হয়, তাহলে কিন্তু মানুষ তোমাকে, সিরিয়াসলি বলছি, কোনো পাত্তা দেবে না তোমাকে। কারণ তার জীবনে তোমার কোনো গুরুত্বই নেই। বিকজ তুমি গরিব, বিকজ তোমার আর্নিং কম, বিকজ তুমি তুমি নিজেকে জাহির করতে পারছো না, তুমি নিজেকে প্রচার করতে পারছো না। আর এই প্রচার বা জাহিরে তুমি কীভাবে থাকবে? যদি তোমার আর্নিং বেশি হয়। কিন্তু বাই চান্স যদি তোমার আর্নিং কম হয়, তুমি প্রচারে থাকতে পারবে না, তুমি হাইলাইটেড হয়ে কিন্তু থাকতে পারবে না। তাই নর্মালি কেউ তোমাকে পাত্তা দেবেও না। এটাই কিন্তু বর্তমান সমাজের, এটা ফ্যাক্ট, এটা দৃষ্টিভঙ্গি। আজকে তুমি চিন্তা করো না, আজকে তুমি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা তুমি একজন মাস্টার্স স্টুডেন্ট, তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাবে। সেক্ষেত্রে তোমার একটা ইনকাম সার্টিফিকেট লাগবে না? সেই ইনকাম সার্টিফিকেট তোমাকে কে দেবে? তোমার ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি তোমার ইনকাম সার্টিফিকেট দেবেন। আজকে একজন স্কলারকে ইনকাম সার্টিফিকেট নিতে হচ্ছে একজন কাউন্সিলরের থেকে, যে কিনা 10 ফেল বা 12 ফেল, বা সে হয়তো গ্র্যাজুয়েটই নয়। তো এটাই কিন্তু সমাজের এখন বেসিক স্ট্রাকচার। যার কাছে পাওয়ার আছে, যার কাছে মানি আছে, সেই এখন শীর্ষে। আর যার কাছে মানি নেই, যার কাছে পাওয়ার নেই, সে কিন্তু একদম বটমে থাকবে। তাই আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে যদি নিজের লাইফে সাকসেসফুল হতে চাও, নিজের প্যাশনটাকে ফলো করো। যে জিনিসটা তোমার ভালো লাগে না, সেই জিনিসটা করতে যেও না, সেটাই তুমি সাকসেসফুল হবে না। কারণ যে জিনিসটা তোমার ভালো লাগে, তুমি যদি সেটাকেই অ্যাজ এ প্রফেশন নাও, তোমার কিন্তু সেটাকে কাজ বলে মনে হবে না, তোমার কিন্তু সেটাকে একটা গেম বলে মনে হবে। একটা ভালো গেম, একটা কি বলবো, একটা খুবই সুন্দর একটা গেম, যেটা খেলে তুমি হ্যাপি থাকছো। আমি এটাই বলবো যে তোমাদের যদি প্যাশন হয় যে না আমি সরকারি চাকরি করব, তাহলে তোমরা সরকারি চাকরির দিকে যাও। আবার কারোর যদি প্যাশন হয় না আমি সরকারি চাকরি করব না, আমি গান গাইবো, আমি নাচবো, আমি ফুটবল খেলবো, আমি পেন্টার হব, আমি ইউটিউবার হব, আমি স্ক্রিপ্ট রাইটার হব, আমি সিনেমা বানাবো, আমি অ্যাক্টিং করব, আমি ক্রিকেট খেলবো, আমি আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব, তাহলে বস প্লিজ ওইটাকেই ফলো করো। কারণ তোমার সাকসেস কিন্তু ওখানেই লুকিয়ে আছে। যে জিনিসটা তোমার ভালো লাগছে না, সেই জিনিসটাকে হয়তো তুমি করতে 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 তোমার সেটা অভ্যেস হয়ে যাবে। আর সেটার দৌলতে তুমি হয়তো এক না একদিন চাকরি পেয়েও যাবে। কিন্তু তুমি নিজে কি হ্যাপি থাকবে? তুমি নিজে কি স্যাটিসফাইড হবে? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। আমি কিন্তু জানি না আমি ভবিষ্যতে সরকারি চাকরি পাবো কি না, আর পেলেও সেটায় হ্যাপি হব কি না। কারণ আমি তোমাদের সোজাসুজি বলছি যে আমার ছোটোবেলা থেকেই ড্রিম ছিল যে আমি টিচার হব। কিন্তু বর্তমানে আমাদের
স্টেটে যা অবস্থা, মানে এই শিক্ষকতার ক্ষেত্রে, সেটা নিয়ে বলার তো আর কিছুই নেই, সবই তোমরা জানো। কিন্তু মাঝে মাঝে এগুলো চিন্তা করি যে যে স্বপ্নটাকে নিয়ে আমি ছোট থেকে ভাবতাম, চিন্তা করতাম, সেই স্বপ্নটাকেই আমাকে জলাঞ্জলি দিয়ে দিতে হচ্ছে কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য, যারা নিজেদের স্বার্থ রক্ষার খাতিরে আমাদের মতো, মানে যারা টিচার হতে চায় তাদের স্বপ্নটাকে নিজেদের পায়ের তলায় পিষে ফেলছে। তো এক্ষেত্রে তো আর কিছু করা যাবে না। আর যদি আমি ভবিষ্যতে সরকারি চাকরি পেয়েও যাই, তাহলে কিন্তু আমার মনে একটা আক্ষেপ থাকবেই যে আমি তো টিচার হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বর্তমানে এই কাজটা করতে হচ্ছে। হয়তো এই আক্ষেপটা থাকবে, কিন্তু ওই কি বললাম ভিডিও শুরুতেই, মানে সিকিউরিটির দাস আমিও। তো সেক্ষেত্রে ছক ভেঙে যে অন্য কিছু করব, সেটারও কোনো উপায় নেই। বেসিক্যালি আমার বাবা মা আমাকে বলেই দিয়েছে যে তুমি ছক ভাঙতে চাইলে ছক ভাঙতেই পারো, সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ডিসিশান, কিন্তু তুমি ছক ভাঙলেও তোমাকে সিকিউরিটি নিয়ে আসতেই হবে। তা ছক ভেঙে কিভাবে সিকিউরিটি নিয়ে আসা যায়, আমি এখন সেই চিন্তা ভাবনাই করছি। হয়তো এখন হয়তো হবে না, কিন্তু আজ থেকে 3-4 বছর পর নিশ্চয়ই আমি কোনো একটা রাস্তা পেয়ে যাব যে ছক ভেঙে কীভাবে সিকিউরিটি নিয়ে আসা যায়। তো এবার দেখি আলটিমেটলি কি হয়। তোমরাও দেখো যে তোমরা কি করতে পারো আমাদের বর্তমান সমাজের এই পার্সপেক্টিভটা কি আলটিমেটলি চেঞ্জ হবে, নাকি এইভাবেই মানুষকে নিজের কোয়ালিফিকেশন নয় নিজের আর্নিং দিয়ে জাজ করা হবে। তো সেক্ষেত্রে কি আর বলবো, আর কিছু বলার মতো তো নেই। জাস্ট আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা যারা আমার এই ভিডিওটাকে ভালোভাবে নেবে, তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। আর যারা ভালোভাবে নেবে না, তারা তো আমি জানি ডিসলাইকও করবে, কমেন্টে এসে ব্যাড কমেন্টসও করবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি এই ভিডিওটার মাধ্যমে বর্তমানের রিয়ালিটিটাকে ধরার চেষ্টা করেছি আর কি। বাদ বাকিটা সম্পূর্ণ তোমাদের হাতে। সো এটা বলেই আমি শেষ করব যে প্যাশনটাকে ফলো করো, এক্সেলেন্সের পিছনে দৌড়াও, তাহলে সাকসেস কিন্তু অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে। আর তোমরা যদি কেউ সানডে সাসপেন্সের দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো গল্পটা শুনে থাকো, সেখানে অ্যাবে ফারিয়া এবং পরবর্তীতে এডমান্ড দান্তেজের বা মন্টে ক্রিস্টোর একটা খুব ভালো ডায়লগ আছে যে সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতের মুঠোয় চলে আসে। তো আমি বলবো যে তোমরা যে জিনিসটা নিয়ে এগোও না কেন, সেটাকে সেটার পেছনে সময় দাও, লেবার দাও, তাহলে সাকসেস তোমরা এক না একদিন নিশ্চয়ই পাবে। তো আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এরকমই গল্প পেতে ইন্টারেস্টেড হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
আর বেশি কথা না বলে তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও কোনো নতুন গল্প নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সর্বোপরি গল্পে থাকবে।